আরে মিস্টার আবির, এসব আপনি কি করছেন? আপনি আমার হাতটা ছেড়ে দিন, আমার খুব ব্যথা লাগছে। ও, আমি এখন আপনার হাতটা ধরেছি বলে খুব ব্যথা লাগছে, তাই না? আর পাবলিক বাসে যখন ডলাডলি করেন তখন খুব ভালো লাগে। আরে, এসব আপনি কি বলছেন? আমাকে প্রতিদিন পাবলিক বাসে করে যাতায়াত করতে হয়। আর পাবলিক বাসে যাতায়াত করতে হলে এসব সমস্যার সম্মুখীন হতেই হয়। এটা সবাই জানে। হ্যাঁ, আমিও সেটাই বলছি। পাবলিক ভাষা যখন পরপুরুষের সঙ্গে ডলাডলি করেন তখন খুব ভালো লাগে। আর আমি যখন ভালোবেসে সম্মানের সাথে বিয়ে করে আমার জীবন সঙ্গী বানাতে চাই তখন সেটা আপনার ভালো লাগে না। কারণ আমি তো আপনাকে ওই পাবলিক বাসের যাত্রীদের মতো বাজেভাবে স্পর্শ করতে পারি না। মিস্টার আবির, প্লিজ, আপনি আপনার এসব নোংরা কথাগুলো বন্ধ করুন আর আমার হাতটা ছেড়ে দিন। আমার খুব ব্যথা লাগছে। কিন্তু আবির প্রিয়াঙ্কার কোনো কথাই শুনছেন না। পিছন থেকে প্রিয়াঙ্কার হাতটা অনেক জোরে চেপে ধরে আছে। এদিকে প্রিয়াঙ্কার শরীর খুব খারাপ লাগছে। এমনিতেই কয়দিন ধরে খুব টেনশনে আছে। তার ছোট ভাইটা তার কাছে একটা মোবাইল কেনার টাকা চেয়েছে, কিন্তু সে সেটা দিতে পারছে না। এটা নিয়ে ছোট ভাই অনেক অশান্তি করছে। হঠাৎ করেই প্রিয়াঙ্কার মাথাটা ঘুরে গেল, আর সে এসব কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। তখনই আবির তাকে ধরে ফেলে আর বলতে থাকে, প্রিয়াঙ্কা, কি হয়েছে আপনার? পড়ে যাচ্ছেন কেন? কিন্তু প্রিয়াঙ্কা আবিরের কোনো কথার উত্তর দিতে পারল না। আবির প্রিয়াঙ্কাকে টেবিলের উপর শুয়ে দিল, তার মুখের উপর পানির ছিটা দিল, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। প্রিয়াঙ্কার জ্ঞান ফিরল না। অবস্থা খারাপ হতে পারে, এই কথা চিন্তা করে আবির তখনই প্রিয়াঙ্কাকে নিয়ে অফিস থেকে বের হয়ে যায়। আবির যখন প্রিয়াঙ্কাকে নিয়ে অফিস থেকে বের হয়েছিল তখন অফিসের অনেক কর্মচারী আবির আর প্রিয়াঙ্কার দিকে হা করে তাকিয়েছিল। তারা ব্যাপারটা কী হয়েছে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু আবির সেটা বুঝতে পেরেও তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে বের হয়ে যায়। কারণ এখানে দাঁড়িয়ে তাদের প্রশ্নের উত্তর দিতে গেলে শুধু সময় নষ্ট হবে। প্রিয়াঙ্কাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে পৌঁছাতে হবে। অফিস থেকে বের হয়ে আবির প্রিয়াঙ্কাকে গাড়ির পিছনের দিকে ছুঁয়ে দিল, আর তারপর নিজেই ড্রাইভ করতে লাগলো। প্রায় আধা ঘন্টার মতো লাগলো হসপিটালে এসে পৌঁছাতে। আমি ডক্টরকে ফোন করে আগেই সব কিছু বলে রেখেছিল, তাই ডক্টর সব কিছু রেডি রাখে। প্রিয়াঙ্কা আর সেই প্রিয়াঙ্কাকে ব্যাস কিছু টেস্ট করানো হলো, আর ডক্টর দেখলো। প্রায় ঘন্টা খানেক পর প্রিয়াঙ্কাকে কেবিনে শিফট করা হয়েছে। আমির কেবিনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন ডাক্তার তাকে পারমিশন দেবে আর সে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবে। তখনই ডাক্তার কেবিন থেকে বের হয়, আর আবির দৌড়ে গিয়ে ডাক্তারের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, কি ব্যাপার ডক্টর? মিস প্রিয়াঙ্কা এখন কেমন আছেন? ওনার কি জ্ঞান ফিরে এসেছে? আমি কি ওনার সঙ্গে দেখা করতে পারি? ওনার এখনো জ্ঞান ফিরেনি। জ্ঞান ফিরে আসতে আরও সময় লাগবে। পেশেন্টের জ্ঞান ফিরে আসলে আপনাকে জানানো হবে। এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। আর এদিকে আবির ওয়েটিং রুমে বসে বসে অপেক্ষা করতে লাগলো কখনো প্রিয়াঙ্কার জ্ঞান ফিরে আসবে, আর কখন সে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করবে, কথা বলবে। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। প্রায় 1 ঘন্টা পর প্রিয়াঙ্কার জ্ঞান ফিরে আসলো। নার্স এসে আবিরকে এই খবরটি দেওয়া মাত্রই আবির দৌড়ে প্রিয়াঙ্কার কেবিনে চলে গেল। আবির একটা চেয়ার টেনে প্রিয়াঙ্কার পাশে এসে বসলো। তারপর প্রিয়াঙ্কার হাতটা ধরে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে আপনার? এভাবে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়লেন কেন? প্রিয়াঙ্কা কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তখনই নার্স এসে তাকে থামিয়ে দিল, আর আবিরকে বলতে লাগলো, প্লিজ, আপনি এক্ষুনি ওনার সাথে কোনো কথা বলার চেষ্টা করবেন না। অন্ততপক্ষে একটা দিন ওনাকে বিশ্রামে থাকতে দিন, তারপর না হয় ওনার সঙ্গে সে কথা বলুন। কিন্তু তাহলে তো খুব ঝামেলা হয়ে যায়, কারণ আমাকে অফিস সামলাতে হবে আর আমি ওনার বাসার ব্যাপারে কোনো কিছুই জানি না। কেউ এসে এখানে হসপিটালে থাকবে কিনা তাও জানি না। আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি আমাদের হসপিটাল অথরিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা নিশ্চয়ই আপনাকে কিছু একটা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, আপনি এটা একদম ঠিক কথাই বলেছেন। একটা কাজ করুন, আপনি এখানে কিছু সময় অপেক্ষা করুন। আমি ডক্টরের সঙ্গে কথা বলে দেখি কোন নার্সকে ওনার পাশে সার্বক্ষণিক থাকার জন্য পাওয়া যায় কিনা। এই কথা বলে আবির প্রিয়াঙ্কার কেবিন থেকে বের হয়ে বাইরে চলে গেল। আর এদিকে নার্স প্রিয়াঙ্কার পাশে বসে রইল এবং প্রিয়াঙ্কাকে কোনো কথা বলতে নিষেধ করলো। আবির ডক্টরের কেবিনে বসে আছে, ডাক্তারের সঙ্গে কথা বলছে। দেখুন, আমি চাইছিলাম প্রিয়াঙ্কাকে আজকেই ওনার বাড়িতে পাঠিয়ে দিতে, কিন্তু আপনাদের নার্স বলছে প্রিয়াঙ্কাকে নাকি একদিন এখানে রাখতে হবে। হ্যাঁ একদম ভাই, আমি ওনার বেশ কিছু টেস্ট করেছি। ওনার শরীরের অবস্থা খুব একটা ভালো নাই। উনি খুবই মানুষের ডিপ্রেশনে আছে।
ডিপ্রেশনে আছেন এবং খাওয়া দাওয়া ঠিক মতো করেন নাই, তাই ওনার এরকম অবস্থা হয়েছে। কিন্তু ডক্টর, আমাকে তো চলে যেতেই হবে, কারণ সকালে আমার অফিস আছে, আর আমি অফিসে না গেলে আমার অফিস সামলাবে কে? তাহলে ওনার বাড়ির লোক কাউকে ফোন দিয়ে বলে দিন এখানে চলে আসতে। সেটা নিয়েই তো ঝামেলায় পড়েছি। ওনার বাড়ির কোনো ফোন নাম্বার আমার কাছে নেই, আর উনি নিজেও ফোন ব্যবহার করেন না। আপনাদের এখান থেকে কি কোনো ব্যবস্থা করা যায় না? হ্যাঁ, সেটা করা যাবে, কিন্তু তার জন্য অতিরিক্ত পেমেন্ট চার্জ হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যত টাকা লাগে লাগুক আমি দেব। টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এই রোগীর ট্রিটমেন্টের জন্য যত টাকা প্রয়োজন সম্পূর্ণ টাকা আমি নিজেই বহন করব। আপনার টাকা পয়সার জন্য ওনার ট্রিটমেন্টের কোনো কমতি রাখবেন না। উনি যেন এটা বুঝতে না পারেন টাকা পয়সার জন্য ওনার ট্রিটমেন্ট ঠিক মতো হয়নি। ঠিক আছে আবির সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব কিছু ঠিক মতো করারই চেষ্টা করব। ঠিক আছে ডক্টর, তাহলে আপনি একজন নার্সকে প্রিয়াঙ্কার সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য পাঠিয়ে দিন, আর আমাকে এখনই চলে যেতে হবে, কারণ অলরেডি রাত 12টার বেশি বেজে গেছে। হ্যাঁ ঠিক আছে, আপনি চলে যান, সব ব্যবস্থা করে দেব, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। আর কোনো সমস্যা হলে আপনি কিন্তু সঙ্গে সঙ্গেই আমাকে ফোন করবেন, যত কাজই থাকুক না কেন আমি সময় মতো চলে আসব। এই বলে আবির হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতে না আসতেই তার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার আবির, তোর ফোন অফ কেন? সেই কখন থেকে তোকে ফোন দিচ্ছি কিন্তু রিং হচ্ছেই না। আর এত রাত কেন হলো বাসায় ফিরে আসতে? আম্মু, আসলে আমি একটা ঝামেলায় পড়ে গেছিলাম, তাই আমার আসতে একটু দেরি হলো। বাই দ্য ওয়ে, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বস, আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। এই বলে আবিরের আম্মু সেখান থেকে উঠে কিচেনে চলে গেলেন খাবার গরম করতে। এদিকে আবির নিজের রুমে এসে কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে টাওয়ালটা হাতে নিয়ে হাত মুছতে মুছতে ডাইনিং টেবিলে চলে আসলো। তার আম্মু তাকে খাবার বেড়ে দিল। খাবার খেয়ে চুপচাপ রুমে গিয়ে শুয়ে পড়ল। রাত আনুমানিক 2টার কাছাকাছি বাজে। আবিরের ঘুম আসছে না, বারবার প্রিয়াঙ্কার কথা মনে পড়ছে। তাই সে হসপিটালের রিসেপশনের নাম্বারে ফোন দিল। আসসালামু আলাইকুম, 103 নাম্বার কেবিনে প্রিয়াঙ্কার নামে পেশেন্ট আছে, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। ওনার সঙ্গে তো আপনি কথা বলতে পারবেন না, ডক্টর বলে দিয়েছে 24 ঘন্টা ওনাকে ফুল রেস্টে থাকতে হবে। উনি কারো সঙ্গে কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি কি ওনার বর্তমান আপডেট জানতে পারি? আমি ওনার বর্তমান আপডেটের জানার জন্যই ফোন করেছি। ঠিক আছে, তাহলে আপনি লাইনে থাকুন, আমি 1 মিনিটের মধ্যেই আপনাকে জানাচ্ছি। এই কথা বলে নার্স ফোনটা লাইনে রেখেই প্রিয়াঙ্কার কেবিনে চলে গেল। প্রিয়াঙ্কার খোঁজ নিয়ে মিনিট খানেকের মধ্যেই নার্স ফিরে আসলো আর ফোনে আবিরকে বলতে লাগলো, ওনার ব্যবস্থা এখন আলহামদুলিল্লাহ, উনি এখন ঘুমাচ্ছেন, আপনার চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে নার্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আবির ফোনটা কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। তার ঘুম আস্তে আস্তে প্রায় রাত 4টার মতো বেজে গেল। সকালবেলা তার আম্মু তাকে ঘুম থেকে ডেকে তুললো। ঘুম থেকে উঠে এসে দেখতে পারলো অলরেডি সকাল 9টা বেজে গেছে। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নাস্তা না করেই অফিসের উদ্দেশ্যে বের হয়ে পড়লো। যদিও তার আম্মু তাকে বারবার বলছিল নাস্তা করে তারপর অফিসে যাওয়ার জন্য, কিন্তু সে নাস্তা না করেই বেরিয়ে যায়। কেন, আজ অফিসে অনেক কাজ পড়ে আছে। এদিকে প্রিয়াঙ্কা অফিসে নেই। প্রিয়াঙ্কা আবিরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আবিরের সমস্ত কাজ প্রিয়াঙ্কাকে সামাল দিতে হয়। যেহেতু আজ প্রিয়াঙ্কা নেই, তাই আবিরকে আজ অনেকটাই চাপের মধ্যে সময় কাটাতে হবে। অফিসে সেই আবির নিজের কেবিনে কাজ করছিল। তখনই আবিরের ম্যানেজার আবিরের কেবিনে আসে আর বলে, আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। ম্যানেজার সাহেব, আপনি কিছু বলবেন নাকি? হ্যাঁ স্যার, না মানে আসলে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, তো এভাবে আমতা আমতা করছেন কেন? আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, বসে কথা বলুন। আবিরের কথায় আবিরের টেবিলের সামনে রাখা চেয়ারে ম্যানেজার সাহেব বসলেন। তারপরও তিনি বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, কোনো কথাই বলছিলেন না। তাই আবির আবারও ম্যানেজার সাহেবকে বলতে লাগলেন, কি ব্যাপার ম্যানেজার সাহেব, আপনি হয়তো আমাকে কিছু
বলতে এসেছিলেন। তাহলে এভাবে চুপচাপ বসে আছেন কেন? কোনো কথা বলছেন না কেন? না মানে আসলে স্যার আমরা সবাই প্রিয়াঙ্কার ব্যাপারে একটু উদ্বিগ্ন। কাল আমরা সবাই দেখলাম আপনি প্রিয়াঙ্কাকে দিয়ে অফিসের থেকে বের হয়ে গেছেন। তারপর প্রিয়াঙ্কার আর কোনো খোঁজ নেই। আজ অফিসেও আসেনি। আবির তখনই হাতের ইশারায় ম্যানেজার সাহেবকে থামিয়ে দিল, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারছে তিনি কি বলতে চাইছেন। তাই আবির ম্যানেজার সাহেবকে বলতে লাগলো, প্রিয়াঙ্কাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন আমি সেটা জানতে পারি? প্রিয়াঙ্কা অফিসের আর 5টা সাধারণ এমপ্লয়ির মতোই একজন এমপ্লয়ি। তাহলে তাকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা দেখানোর কারণটা কি আমি জানতে পারি? না মানে স্যার আসলে আমরা সবাই দেখছিলাম কাল যখন প্রিয়াঙ্কাকে নিয়ে আপনি অফিস থেকে বের হলেন তখন প্রিয়াঙ্কা স্বাভাবিক ছিল না। হ্যাঁ, প্রিয়াঙ্কা অসুস্থ, আর প্রিয়াঙ্কা এই মুহূর্তে হসপিটালে আছে। কাল হঠাৎ করেই প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে গেছে, তাই আমি প্রিয়াঙ্কাকে নিয়ে হসপিটালে গিয়েছি। এতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা নিজেদের দোকান বন্ধ রাখতে পারেন, কিন্তু প্রিয়াঙ্কার ব্যাপারে কোনো কথা বলা চলবে না। ম্যানেজার তখন চুপ করে কেবিন থেকে বের হয়ে চলে গেল, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারল এই মুহূর্তে আবিরের সামনে প্রিয়াঙ্কার ব্যাপারে কোনো কথা বলা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। তার চাইতে বরং এটাই ভালো মুখ বন্ধ করে এখান থেকে চলে যাওয়া। এদিকে ঠিক তখনই একটা 17-18 বছরের তরুণী নিয়ে আবির কেবিনের সামনে এসে নক করছে আর বলছে, আসসালামু আলাইকুম, আমি ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি রিয়া, প্রিয়াঙ্কার ছোট বোন। আপনি নিশ্চয়ই আবির সাহেব? ও হ্যাঁ, চিনতে পেরেছি। আর হ্যাঁ, আমি আবির সাহেব। দেখুন, আমি জানি না এই কথাটা আপনার কাছে বলা ঠিক হচ্ছে কি না, তারপরও আমাকে বলতে হচ্ছে। আপু কাল সকালে বাসা থেকে বের হলে অফিসে আসার জন্য, কিন্তু তারপর আর বাসায় যায়নি। এখনো পর্যন্ত আপুর কোনো খোঁজ পাইনি। আপনি কি এ ব্যাপারে আমাকে কোনো হেল্প করতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, কারণ আপনার আপুকে আমি নিজেই হসপিটালে নিয়ে গিয়েছি। ওনার শরীরের অবস্থা ভালো নয়। হায় আল্লাহ, এটা আপনি কি বলছেন? আপুর কি হয়েছে? আর আপু কোন হসপিটালে আছে? আপনি প্লিজ আমাকে অ্যাড্রেসটা দিন, আমি আপুর সঙ্গে দেখা করব। অ্যাড্রেস আমি দিতেই পারি, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আপনি এক কাজ করুন, বিকালে আসুন, আমি আপনাকে সঙ্গে নিয়ে হসপিটালে যাব। এখন আপনি হসপিটালে গেলেও প্রিয়াঙ্কার সঙ্গে আপনাকে দেখা করতে দিব না। কেন? কি হয়েছে আমার আপুর? সেটা তো আপনি আমাকে বলবেন। আপনি তো ঘরের মানুষ, আপনার তো আমার চাইতে ভালো জানার কথা। তাহলে আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? প্রিয়া তখন একটু শান্ত হয়ে বসলো আর বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সে আবিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন, আমার বাবা মারা গেছে যখন আমরা ছোট ছোট। দেখুন, আমার বাবা মারা গেছে যখন আমরা ছোট ছোট। তারপর থেকে আপু একাই আমাদের পরিবারটাকে সামাল দিচ্ছে। আমাদের মাও বেঁচে নেই। আমরা 2 ভাই 2 বোন। আমার ভাই 2টা একদমই মানুষ নয়। ওরা সব সময় সব কিছুর জন্য আপুকে খুব বেশি প্রেশার দেয়। তাই জন্য আপু সব সময় খুব চিন্তায় থাকে। আপু মাস গেলে যে টাকা বেতন পাই, সেটা দিয়ে আমাদের পরিবার ঠিকমতো চললেও আমার ভাইয়ের উচ্চাকাঙ্ক্ষী আশাগুলো পূরণ করা হয় না। তাই তারা সব সময় আপুর সঙ্গে খারাপ আচরণ করে আর প্রেশার দেয়। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি একদম সত্য কথাই বলছি। আপনি আপনার ভাইদেরকে বুঝিয়ে বলেননি? ওরা বুঝলে তো ওদেরকে বুঝিয়ে বলা যায়, কিন্তু ওরা যদি কিছু না বোঝে তাহলে ওদের কিভাবে বুঝিয়ে বলবো বলুন? দেখুন, ছোট বাচ্চারা একটা ব্যাপার বোঝানো যায়, কিন্তু বড়দেরকে সেটা বোঝানো যায় না। হ্যাঁ, সেটাও আপনি একদম ঠিক কথাই বলেছেন। বাই দ্য ওয়ে, আমার তো এখন একটু কাজ আছে, আমি কাজটা শেষ করি। ততক্ষণ আপনি ওয়েটিং রুমে বসে অপেক্ষা করুন, আর আমি আপনার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। না, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি যতক্ষণ পর্যন্ত আপুর সঙ্গে দেখা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার গলা দিয়ে খাবার নামবে না। হাজার হোক সে আমার মায়ের পেটের বোন। ভাইদের কথা বাদই দিলাম। আমি যদি আমার বোনকে বুঝতে না পারি তাহলে কে বুঝবে বলুন? এই বলে রিয়া আবিরের কেবিন থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে আবির নিজের কেবিনে বসে কাজ করতে লাগলো। দুপুরের খাবারের সময় হয়ে আসলে আবির রিয়া আর তার জন্য খাবার অর্ডার করে।
কিছুক্ষণ পরে আবির অফিসের পিয়নকে দিয়ে রিয়াকে আবারও নিজের কেবিনে ডেকে নেয় আর বলে, দেখুন আপনার বোন এখন আগের চাইতে ভালো আছে। আমি কিছুক্ষণ ভালো হসপিটালে কথা বলেছি, খাবারটা খেয়ে নিন, কিছুক্ষণ পরে আপনাকে নিয়ে হসপিটালে যাব। রিয়া তখন আর কোনো কথা বলল না, চুপচাপ বাধ্য মেয়ের মতো খাবারটা খেয়ে নিল। কারণ কাল রাত থেকে তার পেটে কিছুই পড়েনি, শুধুমাত্র বোনের চিন্তায়। বিকেল 3টার দিকে আবির আর রিয়া দুজনেই অফিস থেকে বের হয়ে রিয়াকে দেখে অফিসের অনেকেই জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়েছিল। সবাই কিছু না কিছু জিজ্ঞাসা করতে চাইছিল, কিন্তু আবির সেই সব কিছুকে পাত্তা না দিয়ে রিয়াকে নিয়ে অফিস থেকে বের হয়ে আসে। হসপিটালে এসে সোজা প্রিয়াঙ্কার কেবিনে চলে গেল। রিয়া বোনকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে চলে গেল আর কান্না করতে করতে বলতে লাগলো, আপু, আমি আগেই বলেছিলাম এদেরকে এত পাত্তা দিও না। এদের নিয়ে তুমি শুধু শুধু টেনশন করো না, ওরা তোমার কথা কখনোই বুঝবে না। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। তুমি সবসময় শুধু নিজের দায়িত্বটাই দেখে গেছো, আর যার জন্য আজ তোমার এই অবস্থা। আরে পাগলি বোন আমার, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি, কোনো চিন্তা করিস না। হ্যাঁ, তুমি ঠিকই তো আছো, আর ঠিক আছো বলেই তো তোমাকে আজ 2 দিন ধরে হসপিটালে থাকতে হয়েছে। মিস প্রিয়াঙ্কা, আপনি আগামী 1 মাস বাসায় থাকবেন, আপনাকে অফিসে আসতে হবে না। হঠাৎ করে এই কথাটা বলে উঠল আবির। আর এই কথাটা শুনে শোয়া থেকে ধরা পড়ে উঠে বসলো প্রিয়াঙ্কা আর বলতে লাগলো, কিন্তু স্যার কেন? প্লিজ আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আমি যদি চাকরি না করি তাহলে আমার ভাই বোনগুলোর মুখে খাবার তুলে দিতে পারবো না। প্লিজ আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। দেখ আপু, তোর নিজের জীবনের চাইতে আমাদের মূল্যটা বেশি নয়। আমরা বেঁচে আছি এবং ভালো আছি, কিন্তু তুই নিজের কি অবস্থা করেছিস সেটা একবার দেখেছিস? হ্যাঁ, একদমই তাই। মা বাবা বেঁচে নেই, ভাই বোনের দায়িত্ব নিতেই হবে, কিন্তু তাই বলে নিজের চিন্তা বাদ দিয়ে ভাই বোনের দায়িত্ব নিতে হবে, এটা কোনো হাদিসে লেখা নেই। আপনি আগামী 1 মাস বাসায় থাকবেন এবং সম্পূর্ণ বিশ্রাম নেবেন, আর আপনার ফ্যামিলির পুরো দায়িত্ব আমার। আই এম সরি, আমি কারো দয়া বেঁচে থাকতে চাই না। আমি চাই না আমাকে এবং আমার ভাই বোনকে কেউ দয়া দেখাক। আমার মা বাবা মারা গেছে অনেক বছর, এতদিন আমি সবকিছু একা হাতে সামলেছি, আল্লাহ চাইলে এখনো পারবো। তখনই আবির প্রিয়াঙ্কাকে অনেক জোরে একটা ধমক দেয় আর বলতে থাকে, চুপ করুন আপনি, আর একটাও কথা বলবেন না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। আপনাকে যেটা বলেছি আপনি সেটাই করবেন। আগামী 1 মাস আপনি সম্পূর্ণ রেস্ট নেবেন। এই বলে আবির পকেট থেকে একটা 1 লক্ষ টাকার বান্ডেল বের করলো আর সেটা রিয়ার হাতে তুলে দিয়ে বলতে লাগলো, এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে, এটা দিয়ে যতদিন চলতে পারো চলবে, আর কোনো সমস্যা হলে আমার অফিসে চলে আসবে, যত টাকা লাগে আমি দেব। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি তো চাও তোমার বোন ভালো থাকুক, আর যদি চাও তোমার মন ভালো থাকুক তাহলে এটা তোমাকে করতেই হবে। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে চিরঋণী হয়ে রইলাম। একদমই না রিয়া, তুই ওনার টাকাটা ফেরত দিয়ে দে। উনি আমাকে ওনার অফিসে চাকরি করতে না দিলে আমি অন্য অফিসে চাকরি নেব, কিন্তু কারোর দয়ায় আমি বেঁচে থাকতে চাই না। আবিরের মেজাজ তখন অনেক বেশি গরম হয়ে গেল, তাই সে বলতে লাগলো, অনেক অহংকার হয়েছে আপনার, তাই না? নিজে মরে যাবেন, তাও কারোর থেকে সহযোগিতা নেবেন না। ওই যে বাংলায় বলে না, ভাঙবেন কিন্তু মচকাবেন না। আমি আপনাকে দয়া দেখাচ্ছি না, সময় হলে আমি সুদে আসলে ফেরত নিয়ে নেব। আচ্ছা ভাইয়া, আপুকে কি আজ বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ, তুমি এখানে অপেক্ষা করো, আমি ডক্টরের সঙ্গে কথা বলে রিলিজ করার ব্যবস্থা করছি। এই বলে আবির কেবিন থেকে বের হয়ে ডক্টরের সঙ্গে কথা বলতে চলে গেল। এদিকে প্রিয়াঙ্কা তখনই রিয়াকে বলতে লাগলো, দেখ, এটা কিন্তু একদম ঠিক করলি না। আপু, ঠিক নাকি ভুল করেছি সেটা সময় হলে দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে তোমার যেটা প্রয়োজন সেটা তো তোমার লাগবেই। তুমি সুস্থ হয়ে ফিরে আসো, তারপর যদি কোনো দিন তোমার সামর্থ্য হয় তাহলে তুমি ওনাকে এটা ফেরত দিয়ে দিও, তাহলেই তো ঝামেলা চুকে যায়। হ্যাঁ সেটাই, কিন্তু সেই দিন কোনো দিন আসবে কিনা সেটা আদৌ আমার জানা নেই। এদিকে আবির তখন ডক্টরের সঙ্গে কথা বলছে। ডক্টর, আপনারা তো বলেছিলেন প্রিয়াঙ্কাকে আজ রিলিজ করবেন, তো প্রিয়াঙ্কাকে কি আজ বাড়িতে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, তবে ওনাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে এবং ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে।
আর সেই সঙ্গে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওগুলো ঠিক মতো খেতে হবে। ওষুধগুলো ঠিক মতো না খেলে কিন্তু একদম সুস্থ হতে পারবেন না। ঠিক আছে, যা যা লাগবে সব আপনি প্রেসক্রিপশনে লিখে দিন। ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে সেটা আবিরের হাতে তুলে দিল, সেই সঙ্গে হসপিটাল থেকে রিলিজও করে দিল। আবির প্রিয়াঙ্কাকে নিয়ে গাড়িতে এসে বসলো, সেই সঙ্গে প্রিয়াঙ্কার ছোট বোন রিয়া। তখনই আবির রিয়াকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তাহলে তো খুবই ভালো হয়। তখনই সেই কথায় বাধা হয়ে দাঁড়ালো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলতে লাগলো, না, আপনাকে কষ্ট করে আমাদের বাড়িতে যেতে হবে না, আমরাই চলে যেতে পারবো। কথাটা বলতেই আবির প্রিয়াঙ্কাকে একটা ধমক দিয়ে বলতে লাগলো, আপনি সবসময় এত কথা বলেন কেন? আমি আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করেছি নাকি? আপনাকে তো বলেছি আপনি চুপচাপ বসে থাকুন, তারপরও কেন এত কথা বলছেন? আমিরের ধমকে প্রিয়াঙ্কা চুপসে গেল, আর কোনো কথাই বলল না, চুপচাপ গাড়িতে বসে রইল। বিরাট একটা সুপার শপের সামনে এসে আবির গাড়িটা দাঁড় করালো, আর তারপর রিয়াকে তার সঙ্গে নেমে আসতে বলল, আর প্রিয়াঙ্কাকে গাড়ির ভিতরে বসে থাকতে বলল। কথা বললেই আবার ধমক শুনতে হবে, তাই প্রিয়াঙ্কা কোনো কথা না বলে চুপচাপ গাড়ির ভিতরে বসে রইল। আবির প্রিয়াঙ্কাকে নিয়ে সুপার শপের ভিতরে ঢুকে যায়। সেখান থেকে রিয়াকে জিজ্ঞাসা করে করে তাদের প্রয়োজনীয় সব কিছু কিনে নিল, আর সেই সঙ্গে প্রিয়াঙ্কার জন্য বেশ কিছু ফলমূলও কিনে নিল। সুপার শপ থেকে বের হয়ে আসলো আবির আর প্রিয়াঙ্কা। 2 হাত ভর্তি ব্যাগ নিয়ে আবির সেগুলো গাড়ির পিছনে রেখে দিল, আর তারপর পাশেই অন্য একটা ফার্মেসি থেকে প্রিয়াঙ্কার সবগুলো ওষুধ নিয়ে নিল। গাড়ি এনে দাঁড় করালো প্রিয়াঙ্কার বাড়ির সামনে। ছোট মতো একটা বিল্ডিং বাড়ি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যাকে বলে। গাড়ি থেকে নেমে আবির রিয়াকে বলল প্রিয়াঙ্কাকে নিয়ে ভেতরে চলে যেতে। তারপর আবির নিজেই সমস্ত জিনিসপত্র তাদের ড্রয়িং রুমে এনে রাখলো। প্রিয়াঙ্কা তখন চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না। সব জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে আবির কিছুটা হাঁপিয়ে গেছে। রিয়া আবিরকে বসতে দেয়, আর তারপর বলে, ভাইয়া, আপনার জন্য কি নিয়ে আসবো? চা না কফি? আপাতত কিছুই লাগবে না, আমি অন্য একদিন আবার আসবো তোমার আপু সুস্থ হলে, তারপর তোমার আপুর হাতে রান্না খাবো। কিন্তু ভাইয়া, সেটা বললে হয় নাকি? আপনি আমার আপুর জন্য এত কিছু করেছেন, আর এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছেন, খালি হাতে চলে যাবেন, এটা তো হতেই পারে না। আপনি একটু বসুন, আমি আপনার জন্য কফি বানিয়ে আসি। আবির না করছিল, কিন্তু রিয়া আবিরের কোনো কথাই শুনল না। তাড়াহুড়ো করে তাদের তিনজনের জন্য কফি বানিয়ে নিয়ে আসলো। আবির, প্রিয়াঙ্কা আর রিয়া তিনজনের ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। তখনই প্রিয়াঙ্কার ছোট 2 ভাই বাড়িতে আসে। প্রিয়াঙ্কাকে দেখেই বলতে থাকে, কি ব্যাপার? ভেবেছিলাম হয়তো কোথাও চলে গেছো, আবার ফিরে আসলে যে। রাজের এমন কথা শুনে আবির নিজেকে আর ধরে রাখতে পারল না। ঠাস করে উঠে গিয়ে রাজের 2 গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল, আর তারপর বলতে লাগলো, তোমাদের মতো বেয়াদব ছেলেরা কারো ভাই হতে পারে এটা আমার সত্যি জানা ছিল না। যেই মেয়েটা নিজের চিন্তা না করে তোমাদের চিন্তা করছে, আর সেই মেয়েটাকে এসব নোংরা কথা বলতে রুচিতে বাঁধে না তোমাদের? আমিরের এমন আচরণে রাজ অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায়, আর রেগে গিয়ে চেঁচিয়ে বলতে থাকে, এই যে মিস্টার, কে আপনি? আর আপনি আমাদের মধ্যে না গলাচ্ছেন কেন? তখনই পাশ থেকে রিয়া বলে, চুপ করে এবার তোরা, অনেক বেয়াদব হয়েছিস, আর কোনো কথা বলবি না। উনি আপুর অফিসের বস, উনি না থাকলে আজ আপুকে আর ফিরেই পেতাম না হয়তো। ও তাই বুঝি? তা সম্পর্কটা কি শুধু বস আর এমপ্লয়ি পর্যন্ত এই সীমাবদ্ধ, নাকি অন্য কোনো দিক পর্যন্ত চলে গেছে? প্রিয়াঙ্কা আর নিজেকে সামলাতে পারছে না, একদম কান্না করে দিল। প্রিয়াঙ্কা আর নিজেকে সামলাতে পারছে না, একদম কান্না করে দিল, আর তারপর কান্না করতে করতে বলতে লাগলো, মিস্টার রবিন, প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি, এখান থেকে চলে যান। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে অপমানিত হতে হবে না। আমি চাই না আমার জন্য আপনি আর অপমানিত হন। ওমা, বয়ফ্রেন্ডের জন্য বুঝি মায়া লাগে? আর একটাও যদি কথা বলো তাহলে তোমার এমন অবস্থা করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। নিজের আপন বোনের নামে এরকম নোংরা কথা বলতে তোমাদের একটু খারাপ লাগে না? যেই বোন ভাইদের ইচ্ছা অনিচ্ছা পূরণ করতে পারে না, সেই বোনের জন্য কেন খারাপ লাগবে? ও যদি আমাদের বোন হতো তাহলে আমাদের কথা চিন্তা করতো, আমরা কোনো কিছু মুখ ফুটে চাওয়ার আগেই সেটা আমাদের চোখের সামনে হাজির করতো। আবির ভাইয়া, আপনি এদের সঙ্গে কথা বলে পারবেন না, এরা কোনো দিনও মানুষ হবে না। আমি চাই না আপনি এখানে থেকে আর অপমানিত হন, প্লিজ আপনি এখান থেকে চলে যান। চলে তো যাবই, তবে তোমার এই 2 ভাইকে বলে দিও
যেন আজকের পর আর কখনোই প্রিয়াঙ্কার সঙ্গে খারাপ আচরণ করার দুঃসাহস না দেখায়। তাহলে কিন্তু আমি ওদের এমন অবস্থা করব যেন নিজের জন্ম পরিচয় ভুলে যাবে। এই বলে আবির হন হন করে বাসা থেকে বেরিয়ে চলে গেল। আর এদিকে তখনই রিয়া তার দুই ভাইকে বলতে লাগলো, এই দিন দেখার জন্য আপু তোদেরকে এত কষ্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছে, শেষে কিনা অফিসের বসের সামনে তাকে অপমানিত করলি। যা করেছি বেশ করেছি, যে যেটার উপযোগ্য তার সঙ্গে সেটাই করেছি। এর চাইতে ভালো কিছু পাওয়ার যোগ্যতা এই মেয়েটার নেই। প্রিয়াঙ্কা এতক্ষণ ধরে সবকিছুই শুনছে। ভাইয়ের এই কথাটা আর নিতে না পেরে প্রিয়াঙ্কা বলে, প্লিজ এবার তোরা এসব নোংরা কথা বলা বন্ধ কর। হ্যাঁ, আমারই ভুল। আমি তোদের খাইয়ে পড়িয়ে মানুষ করে ভুল করেছি, তোদের পড়াশোনার খরচ জুগিয়ে ভুল করেছি, তোদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে গুরুত্ব দিয়ে ভুল করেছি। আমার উচিত ছিল মা বাবা মারা যাওয়ার পর তোদেরকে ফেলে নিজের চিন্তা করে দূরে কোথাও চলে যাওয়া। এই বলে প্রিয়াঙ্কা কান্না করতে থাকে। রিয়া তখন প্রিয়াঙ্কাকে নিয়ে রুমের ভিতর চলে যায় আর তারপর তাকে বিশ্রাম নিতে বলে। এদিকে রিয়া সমস্ত জিনিসপত্র গুছাচ্ছিল, তখনই রাজ আর তার ভাই শুভ চিৎকার করতে থাকে, এই রিয়া, খাবার কোথায়? তাড়াতাড়ি খাবার দে। আমি পারবো না তোদের খাবার দিতে। তোদের যদি খাবার খাওয়ার ইচ্ছে থাকে তাহলে নিচে কামাই করে খা। আপুর গায়ে বসে বসে আর কত খাবি? মেয়েটাকে তো একটু শান্তি মতো বেঁচে থাকতেও তোরা দিবি না, তাহলে তার কামাই খেতে এত ভালো লাগে কেন? দেখ, একদম চটাং চটাং কথা বলিস না। এই তো আর কদিন, শুধু চাকরিটা পেতে দে, তাহলে আর কোনো দিন এই বাসার ত্রিসীমানায় আসবো না। তাহলে এখন কেন পড়ে রয়েছিস? এখনই চলে যা, তোদের দেখলেই আমার গা জ্বলে যায়। রিয়া দেখ, তোকে শেষবারের মতো বলছি, এত কথা বলিস না, চুপচাপ আমাদের খাবার দে। খাবার রান্না হয়নি এখনো। আমি একটু আগেই আপুকে হসপিটাল থেকে নিয়ে বাসায় এসেছি। খাবার খেতে হলে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। এই বলে রিয়া সমস্ত জিনিস গুছাতে শুরু করলো। রান্না শেষ করতে করতে রাত 10টার মতো বেজে গেল। রান্না শেষ করেই রিয়া প্রিয়াঙ্কার জন্য খাবার নিয়ে রুমে চলে গেল। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি ব্যাপার, তুই ওদেরকে খাবার না দিয়ে আমার জন্য খাবার নিয়ে আসলি? ওরা তো বললো ওদের খিদে পেয়েছে, তাহলে আগে ওদের খেতে দিতি। খাবারটা নিয়ে খাওয়ার মতো শক্তি ওদের শরীরে আছে। ওদের যদি ইচ্ছে হয় খাবার নিয়ে খেতে যাবে, আর না খেলে নাই। আগে তুমি খাবারটা খেয়ে নাও, তোমাকে ঠিকমতো ওষুধগুলো খেতে হবে। এই বলে রিয়া নিজেই প্রিয়াঙ্কাকে খাবারটা খাইয়ে দিতে লাগলো। এই বাড়িতে শুধুমাত্র একজন মানুষই আছে যে প্রিয়াঙ্কাকে বোঝে, সেটা হলো রিয়া। কিন্তু রিয়া এসব কিছু বুঝেই বা কী করবে? সে সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, পাশাপাশি তাদের পাশের বাড়ির 2টা বাচ্চাকে টিউশনি পড়ায়। সেখান থেকে মাসে 3000 টাকা পায়, যেটা তার নিজের হাত খরচের জন্যই লেগে যায়। তাই সে সংসারে কিছুই ডোনেট করতে পারে না। তারপরেও মন হিসেবে প্রিয়াঙ্কাকে যতটা মানসিক সাপোর্ট দেওয়ার প্রয়োজন ততটাই দেয়। আর প্রিয়াঙ্কা এইতেই বোনের উপরে অনেক খুশি। রিয়া প্রিয়াঙ্কাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে তারপর নিজে খাবার খেতে চলে যায়। ডাইনিং টেবিলে এসে দেখে তার 2 ভাই সমস্ত খাবার খেয়ে নিয়েছে। এটা দেখে রিয়া রেগে আগুন হয়ে যায় আর বলতে থাকে, কি রে, তোরা সব খাবার খেয়ে নিলি, তাহলে এখন আমি কি খাবো? আমাদের ক্ষুধা পেয়েছিল তাই খেয়ে নিয়েছি, তুই আবার রান্না করে খেয়ে নে। তোরা আর জীবনেও ভালো হলি না। এখন রাত 10টা বাজে, এখন আবার আমি রান্না করতে যাব? রান্না না করতে পারলে না খেয়ে থাক, তাহলে সেটা আমাকে বলছিস কেন? সমস্যারে 2 ভাই এই কথা বলে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। এদিকে রিয়া তখন আর কোনো উপায়ান্তর না পেয়ে একটা নুডলস সিদ্ধ করে ওইটাই কোনো রকমে খেয়ে নিল। আর তারপর সব কিছু গুছিয়ে রেখে ঘুমাতে চলে গেল। এদিকে আবির নিজের রুমে শুয়ে আছে, কিন্তু ঘুমাতে পারছে না। বারবার প্রিয়াঙ্কার কথা মনে পড়ছে। মনে হচ্ছে একবার প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে নিতে পারলে একটু ভালো লাগতো, কিন্তু প্রিয়াঙ্কার ছোট বোনের কাছ থেকে তাদের বাড়ির নাম্বারটা আনতে ভুলে গেছে। তাই এখন আর কি করা, কথা তো বলা যাবেই না। এইসব চিন্তা করতে করতেই আবির ঘুমিয়ে পড়ল। এরপর কেটে গেল প্রায় 3 দিন। ইতিমধ্যে অফিসের কাজে খুবই ব্যস্ত ছিল আবিদ, তাই প্রিয়াঙ্কার সঙ্গে আর কথা বলা হয়ে ওঠেনি, এমনকি তার কোনো খোঁজখবর নিতে পারেনি। তাই সেদিন অফিস শেষ করে একটু আগে ভাগেই অফিস থেকে বের হয় আবির। তারপর সেখান থেকে সোজা প্রিয়াঙ্কার বাড়িতে চলে আসে। প্রিয়াঙ্কা আর তার ছোট বোন তখন ড্রয়িং রুমে বসে কিছু একটা নিয়ে আলোচনা করছিল। হঠাৎই আবির সেখানে উপস্থিত হওয়াতে প্রিয়াঙ্কা আর রিয়া দুজনেই কিছুটা চমকে গেল। আবিরকে দেখে প্রিয়াঙ্কা আর রিয়া দুজনেই উঠে দাঁড়ালো।
আবির তখন প্রিয়াঙ্কাকে বলতে লাগলো। আরে ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই। 3 দিন ধরে আপনার কোনো খোঁজ পাচ্ছিলাম না অফিসার। খুব কাজের চাপে ছিলাম তাই আসতে পারিনি। আমি এখন ঠিক আছি, কাল থেকে অফিসে জয়েন করতে চাই। আবির এই কথাটা শুনে খুবই রেগে গেল আর বলতে লাগলো। আচ্ছা, আপনার সমস্যাটা কোথায় সেটা আমাকে খুলে বলুন তো শুনি। আমি তো আপনার সমস্যাটাই বুঝতে পারছি না। যেখানে আমি বললাম 1 মাস আপনার ফ্যামিলির পুরো দায়িত্ব আমার, আপনি শুধু বিশ্রাম করবেন, তাও আপনার এটা ভালো লাগছে না। দেখুন, আমি পরিশ্রমী মানুষ, বাসায় বসে থাকতে পারি না। এদিকে ছোট বোন আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, অফিসেও যেতে পারছি না। সব মিলিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি। কিন্তু আমাকে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আপনি আগামী 1 মাস কোনোভাবেই অফিসে যেতে পারবেন না। আপনাকে বাসায় থাকতে হবে। বাই দ্য ওয়ে রিয়া, তোমার আপু ঠিকঠাক ওষুধগুলো নিচ্ছে তো? হ্যাঁ ভাইয়া, আমি সব কিছুই আপুকে ঠিকঠাক সময় মতোই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা দুজনে গল্প করুন, আমি আসছি। এই বলে রিয়া সেখান থেকে চলে গেল। আর তাদের দুজনকে কথা বলতে দিলে তখনই আবির উঠে গিয়ে প্রিয়াঙ্কার পাশে বসলো আর তার হাত দুটো ধরে বলতে লাগলো। এখন কেমন লাগছে শরীর? আলহামদুলিল্লাহ, অনেকটাই ভালো। এই বলে প্রিয়াঙ্কা আবিরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা চালিয়ে যেতে লাগলো। তখনই আবির বলতে লাগলো। কি সমস্যা? এভাবে বাইম মাছের মতো মুচড়ামুচড়ি করতেছে কেন? আমি তো শুধু আপনার হাতটাই ধরেছি, আর কিছু তো ধরিনি। মিস্টার আবির, এটা আমার বাড়ি, আর এখানে আমার ভাই বোন সবাই আছে। ওরা দেখলে কি ভাববে? আর অন্য কিছু মানে আপনি কি বোঝাতে চাইছেন? কিছু বোঝাতে চাইছি না। আর আপনার ভাই বোনেরা আপনাকে নিয়ে কী ভাববে আপনি সেই চিন্তা করছেন? যেই ভাই আপনাকে নিয়ে চিন্তা করে না সেই ভাইকে নিয়ে আপনি কেন চিন্তা করছেন? ওরা ছোট মানুষ, ওরা ভুল করতেই পারে, তাই বলে কি আমাকে ভুল করতে হবে? বাই দ্য ওয়ে, আপনি আমার হাতটা ছেড়ে দেন। ছাড়বো না। আপনি কি করবেন করে নিন। প্রিয়াঙ্কা তখন নিজের হাতটা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। আর পারবেই বা কী করে? প্রিয়াঙ্কা একটা মেয়ে আর আবির একটা ছেলে। একটা ছেলে মানুষের শক্তির সঙ্গে কি একটা মেয়ে মানুষ এত সহজেই পেরে ওঠে নাকি? কিছুক্ষণ চেষ্টা করার পর প্রিয়াঙ্কা আবারও বলতে থাকে। মিস্টার আবির, কি হচ্ছে এসব? বললাম তো হাতটা ছেড়ে দিন। কিছু ভাইয়েরা বাসায় আছে, ওরা দেখলে খারাপ কিছু মনে করবে। আবির তখন প্রিয়াঙ্কার হাতটা ছেড়ে দেয়, তারপর একটু সরে বসে আর তারপর বলতে থাকে। আচ্ছা, আপনি আমার সঙ্গে কেন এরকম করেন বলেন তো? শুধুমাত্র একটাই কারণ, আপনি আমার অফিসের বস আর আমি আপনার অফিসে চাকরি করা সাধারণ একজন কর্মচারী। তার উপর আবার আমি আপনার চাইতে বয়সে বড়। দেখুন, এই যুগে বয়স কোনো ম্যাটার না। ভালোবাসার ক্ষেত্রে বয়স কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না। বয়স শুধুমাত্র একটা সংখ্যা, আর ভালোবাসা জীবনের এক অমূল্য রতন। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন সমাজের অনেক উঁচু একটা জায়গায় আপনার অবস্থান, আর সমাজের সবচেয়ে নিচু জায়গাটায় আমার অবস্থান। তাছাড়া এমন নয় যে আমি আহামরি দেখতে। আমাকে দেখলে প্রেমে পড়তেই হবে, আমার সেরকম কোনো সৌন্দর্য নেই। আমি আপনার সৌন্দর্যের প্রেমে পড়িনি, আমি আপনার মনুষ্যত্ব আর ভালো মানুষের প্রেমে পড়েছি। আমি আপনাকে আপনার মন দেখে ভালোবেসেছি, আপনার চেহারা কিংবা আভিজাত্য দেখে নয়। এসব বাংলা সিনেমার ডায়লগ আমার সামনে দিতে আসবেন না প্লিজ। আমি এগুলো একদম পছন্দ করি না। আপনি আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য যতটুকু করেছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। জানি না আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো কিনা, তবে আমার যদি কোনোদিন সামর্থ্য হয় তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। কিন্তু আপনি প্লিজ এসব ঝামেলা থেকে আমাকে রেহাই দিন। দেব না আমি, যতদিন পর্যন্ত আপনি এটা স্বীকার না করবেন যে আমাকেও আপনি ভালোবাসেন আর আমাকে বিয়ে করবেন। ততক্ষণে রিয়া আবিরের জন্য নাস্তা নিয়ে আসে। রিয়া নাস্তার প্লেটটা টেবিলে রাখতে রাখতে আবিরকে বলল। আমি আগেই মনে মনে এটা ভেবেছিলাম, তবে ভাইয়া এটা যদি হয় তাহলে খুব ভালো হবে। আমি চাই আপু অনেক সুখী হোক। সেটাই তো তোমার আপুকে বোঝাতে পারছি না। প্লিজ শালিকা, তুমি একটু আমায় সহযোগিতা করো। আপু, তুই এমন কেন যে আকাশের চাঁদ হাতে পাচ্ছিস তাও সেটা নিতে চাইছিস না? আমি হলে তো কবেই লাফাতে লাফাতে বিয়ে করতে চলে যেতাম। তাহলে বসে আছিস কেন? চলে যা, তুই নিজেই ওনাকে বিয়েটা করে নে, তাহলে আমিও এই সব কিছু থেকে মুক্তি পাই। সত্যি বলছি আপু, উনি যদি তোকে ভালো না বাসতো, আমাকে ভালোবাসতো আর আমাকে এই অফারটা দিত,
তাহলে আমি লাফাতে লাফাতে ওনাকে বিয়ে করে চলে যেতাম। শালিকা, তুমি আমায় বুঝতে পারলে, কিন্তু তোমার বোন আমাকে এখনো বুঝতে পারছে না। প্লিজ শালিকা, তোমার বোনকে একটু বুঝিয়ে দাও। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। এদিকে রিয়া হাসতে হাসতে সোফায় বসলো আর আবিরের হাতে নাস্তার প্লেটটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, জানেন ভাইয়া, আমার মনে হয় আপু মনে মনে আপনাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সেই 2 বছর ধরে তোমার বোনের পিছন পিছন ঘুরঘুর করছে, কিন্তু তোমার বোন দেখো আমাকে 1 পয়সার মূল্য দিচ্ছে না। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। তার কারণ কি জানেন? আপু বড়লোক মানুষদের একদম পছন্দ করে না, কারণ আমরা গরিব, আর বড়লোকেরা গরিব মানুষকে অনেক অবহেলা করে। দেখো, টাকা পয়সা নিয়ে আমি কখনোই সেভাবে চিন্তা করি না। আমার জীবনে একজন ভালো মানুষ প্রয়োজন, যে শুধু আমাকে ভালোবাসবে আর তার ভালোবাসা দিয়ে আমাকে পরিপূর্ণ করে দেবে। আমি জানি তোমার বোনই পারবে আমাকে আমার সেই ইচ্ছাটা পূরণ করিয়ে দিতে, কিন্তু তোমার বোন তো আমাকে পাত্তাই দিচ্ছে না। চেষ্টা চালিয়ে যান, আর আমিও আপুর সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। বাই দ্য ওয়ে, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। আবির তখন খাবারটা খেতে লাগলো। এদিকে রিয়া প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে রুমের ভিতরে আসে। প্রিয়াঙ্কা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কান্না করছে। পিছন থেকে রিয়া প্রিয়াঙ্কার কাঁধে হাত রেখে আর বলতে থাকে, আপু, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে হয় না। প্লিজ তুই ওনাকে মেনে নে, ওনাকে বিয়ে কর, তাহলে জীবনে অনেক সুখী হবে। তুই আমাকে এই কথা বলছিস, একবার সব কিছু ভেবেছিস তো? হ্যাঁ আপু, দেখ, টাকা পয়সা দিয়ে যদি জীবনের সব সুখ কেনা যেত, তাহলে বিল গেটসও হয়তো তার স্ত্রী মেলিন্ডা ফ্রেন্সের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতেন না। আর কোনো নারী যদি তার সৌন্দর্য দিয়ে তার স্বামীকে ধরে রাখতে পারত, তাহলে হয়তো প্রিন্স ডায়ানার স্বামীও দ্বিতীয় বিয়ে করতো না। আর আমাদের দেশের দিকেই তাকিয়ে দেখ না, পরিমণির মতো সুন্দরী মেয়ের স্বামী সংসার করতে পারে না। পূর্ণিমার মতো সুন্দরী রূপবতী নারী কেউ দ্বিতীয় বিয়ে করতে হয়। এতে কি প্রমাণিত হয়? না টাকা পয়সা কিংবা সৌন্দর্য দিয়ে ভালোবাসা আটকে রাখা যায় না। তুইও শেষমেশ এই কথাই বলছিস? হ্যাঁ আপু, তুই আমাদের কথা অনেক চিন্তা করেছিস, কিন্তু তোর নিজেকে নিয়েও তো একটু চিন্তা করতে হবে। প্লিজ, আমি তোর বোন হিসেবে রিকোয়েস্ট বলছি, তুই ওনার প্রস্তাবে রাজি হয়ে যা, তাহলে তোরও ভালো হবে আর আমাদেরও। ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখব, চিন্তা ভাবনা করে তারপর জানাবো। প্রিয়াঙ্কার এই কথা শুনে রিয়া অনেক খুশি হয় আর হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। আবির ততক্ষণে খাবার শেষ করে নিয়েছে। রিয়া ড্রয়িং রুমে আস্তে আস্তে আবিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, আপনার উদ্দেশ্য হয়তো সফল হতে পারে, আকাশের চাঁদ উকি দেয়। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। শালিকা, তুমি যদি আমার বউকে রাজি করিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য একটি স্পেশাল সারপ্রাইজ গিফট আছে। ওকে ভাইয়া, আই উইল ট্রাই ইট। তারপর রিয়া আর আবির দুজনেই বেশ কিছুক্ষণ বসে বসে গল্প করে। আবির রিয়ার কলেজ আর অন্য সব ব্যাপারে জিজ্ঞাসা করে। রিয়াও সবকিছু আবিদের সঙ্গে বলতে থাকে। ওইদিকে দেখতে দেখতে রাত 10টার মতো বেজে গেল। প্রিয়াঙ্কা নিজের হাতে সবার জন্য খাবার তৈরি করলো, কারণ আবির তো সেদিন বলে গেছিল আরেকবার যেদিন আসবে সেদিন প্রিয়াঙ্কার হাতের খাবার খাবে। তাই প্রিয়াঙ্কা আবিরের পছন্দের সব খাবার রান্না করেছে। প্রিয়াঙ্কা আবিরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই সবসময় দুপুরের খাবারে আবির কী খেত না খেত সব কিছুই প্রিয়াঙ্কা দেখত। আর সেখান থেকেই মোটামুটি একটা লিস্ট সে তৈরি করে নিয়েছে, কারণ প্রতিদিন দুপুরের খাবারটা আবির অফিসেই খাইতো। ডাইনিং টেবিলে সবার জন্য খাবার সাজিয়ে রেখে প্রিয়াঙ্কা সবাইকেই ডাইনিং টেবিলে ডেকে নেয়। আবির আর প্রিয়াঙ্কা খাবার টেবিলে বসলেও শুভ আর রাজ আবিরকে দেখে খাবার টেবিলে আসেনি। প্রিয়াঙ্কা এটা নিয়ে কিছুটা চিন্তিত হলেও রিয়া প্রিয়াঙ্কা আর আবিরকে উদ্দেশ্য করে বলে, তোমরা দুজনে চুপচাপ বসে খাবারটা খেয়ে নাও, ওদের যখন ক্ষুধা লাগবে ওরা নিজে এসে খেয়ে নেবে। কুকুরের লেজে ঘি মাখাতে হয় না, তাহলে কুকুরের লেজ নিজেকে দামি কিছু মনে করে। আমার মনে হয় ওরা আমার উপর অভিমান করেছে। তোমাকে বললাম না, ওদের যা ইচ্ছে হয় ওরা তাই করুক, তুমি ওদের ব্যাপারে একটুও মাথা ঘামাবে না, ওদেরকে ওদের মতো থাকতে দাও। এই কথা বলে রিয়া প্রিয়াঙ্কা আর আবিরের পাতে খাবার তুলে দিল। আবির খাবার মুখে দিয়ে বলতে লাগলো, আপনি এত ভালো রান্না করতে পারেন, আর এটা তো আমি জানতামই না। হ্যাঁ ভাইয়া, আপু অনেক ভালো রান্না করতে পারে। আপুর হাতের খাবার খেলে মনে হয় আপনি অমৃত খাচ্ছেন। হ্যাঁ, একদমই তাই। খাবারগুলো অনেক মজা হয়েছে। এই বলে আবির খাবার খেতে শুরু করলো।
খাবার খাওয়া শেষে আবির ড্রয়িং রুমের সোফায় এসে ধপাস করে বসে পড়ল আর প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আমি মনে হয় জীবনের প্রথম এই এতগুলো খাবার একসঙ্গে খেলাম। এটা কোনো কথা? এতটুকু খাবার তো যে কেউ খেতে পারে। আপনি জানেন আমি কতটুকু খাবার খাই আর এখন কতটুকু খাবার খেয়েছি, তারপরেও আপনি এই কথা বলছেন? ভাইয়া, আপনি হয়তো জানেন না, ভালোবাসার মানুষের কিছু জিনিস ভালো লাগে, যেমন তাকে পেট ভরে খাওয়াতে পারা। দেখ, তুই কিন্তু ইদানিং বড্ড বেশি ফাজিল হয়ে গেছিস। এমন মায়ের দিব সব ফাজলামো বন্ধ করে দিবি। আপনি ওরে বকা দিচ্ছেন কেন? ও তো সত্যি কথাই বলছে। ও কি খারাপ কিছু বলেছে নাকি? আপনারা দুইটাই সমান সমান, একদম ফাজিলের হাড্ডি। শালি দুলাভাই তো এরকম হতেই হবে। প্রিয়াঙ্কা যখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর এদিকে আবির আর রিয়া দুজনেই হাসতে লাগলো। এদিকে দেখতে দেখতে রাত 11:30টার মতো বেজে গেল। তখনই আবির রিয়াকে বলতে লাগলো, শালিকা, রাত তো অনেক হয়ে গেল, আমাকে এবার বাসায় ফিরতে হবে। হ্যাঁ সেটাই, আমাদের বাসায় তো থাকার মতো এক্সট্রা কোনো রুমও নেই। তা তা না হলে আপনাকে এখানেই থেকে যেতে বলতাম। কোনো ব্যাপার না, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমার বাসায় এখান থেকে বেশি দূরে নয়, আমি চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আবার আসবেন। এই বলে রিয়া আবিরকে বিদায় জানালো। আবির বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা তার বাসায় চলে আসলো। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। কিছুটা বিরক্ত হয়ে তিনি বলেন, তুমি ইদানিং কি শুরু করেছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এত রাত করে বাসায় আসার কারণটা কি আমি জানতে পারি? আম্মু, আমি কি এখনো ছোট বাচ্চা আছি যে আমাকে 8টার মধ্যেই বাসায় ফিরে আসতে হবে? এর বেশি একটু সময়ও আমি বাইরে কাটাতে পারবো না। আর একটু সময় বাইরে কাটালে সেটার জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে। আমি তোমাকে সেরকম কিছুই বলিনি, শুধু তোমাকে এটাই বলেছি তুমি এত রাত কেন করছো। আম্মু, আমার অ্যাসিস্ট্যান্ট প্রিয়াঙ্কা অসুস্থ, আমি ওনাকেই দেখতে গিয়েছিলাম। আবিরের এই কথাটা শুনে আবিরের আম্মু বেশ বিরক্ত হয়। আর বিরক্ত হয়েই তিনি বলেন, তোমার অ্যাসিস্ট্যান্ট অসুস্থ, সেটার খবর তুমি অন্য কাউকে দিয়ে নেওয়াতে পারতে, তার জন্য তোমাকে ওই অ্যাসিস্ট্যান্টের বাসায় যেতে হবে? আম্মু, তুমি এটা নিয়ে এভাবে রাগ কেন দেখাচ্ছ? আমি সেটাই বুঝতে পারছি না। উনি আমাদের কোম্পানিটাকে আগলে রেখেছেন আর ওনার অসুস্থ, তাই এইটুকু খবর আমি নিতে পারি না? আবিরের আম্মু তখন আর এটা নিয়ে কথা বাড়ালেন না। তিনি কথা ঘুরিয়ে নিয়ে বলতে লাগলেন, হাত মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। তখনই আবির তার আম্মুকে বলল, আম্মু, আমি ওদের বাসা থেকে খাবার খেয়ে এসেছি। এই কথা শুনে আবিরের আম্মু অনেকটা রেগে গিয়ে বলতে লাগলো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। যেখানে তুমি আমার হাতে রান্না করা আর 5 স্টার কোনো হোটেলের খাবার ছাড়া খাবার খাও না, শেখ হাসিনার কিনা তুমি একজন সাধারণ এমপ্লয়ের বাসা থেকে খাবার খেয়ে এসেছো? আম্মু, তুমি প্লিজ এভাবে কাউকে ছোট করে কথা বলো না। এগুলো আমার একদম পছন্দ নয়, সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই এটাই ভালো হয় যে প্রসঙ্গটা বাদ দাও এবং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। এই কথা বলে আবির সেখানে আর এক মুহূর্ত অপেক্ষা না করে নিজের রুমে চলে আসলো। তারপর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। এইভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। কিন্তু ইদানিং প্রিয়াঙ্কা অফিসে না আসাতে আবির প্রিয়াঙ্কাকে আরও অনেক বেশি মিস করছিল। মানির ফোনে ফোন দিয়েও সেভাবে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে পারতো না, কারণ বাড়িতে একটাই মাত্র ল্যান্ডলাইন ছিল, যেটা সবাই ব্যবহার করত। তাই আবির মনে মনে ভাবলো প্রিয়াঙ্কাকে একটা ফোন গিফট করবে। কিন্তু প্রিয়াঙ্কা কি আদৌ সেটা রিসিভ করবে কিনা সেটাই ভাববার বিষয়। যাই হোক, যা হয় পরে দেখা যাবে। এই কথা চিন্তা করে আবির একটা ফোন কিনে প্রিয়াঙ্কার বাড়িতে চলে যায়। আবির প্রিয়াঙ্কার বাড়িতে গিয়ে সোজা প্রিয়াঙ্কার রুমে চলে যায়। প্রিয়াঙ্কা তখন ঘরে কাজ করছিল, তার শরীরে কোনো ওড়না ছিল না। আবিরকে দেখা মাত্রই সে অনেকটাই চমকে যায় আর তাড়াহুড়ো করে আলমারি থেকে একটা ওড়না বের করে কোনো রকমে পেঁচিয়ে নেয়। তারপর আবিরকে ধমক দিয়ে বলতে থাকে, কোনো মেয়ে মানুষের রুমে প্রবেশ করতে হলে অন্তত পক্ষে তার অনুমতি নিতে হয়, এইটুকু কি আপনার জানা নেই নাকি? অবশ্যই জানা আছে, কিন্তু হবু বউয়ের রুমে ঢুকতে গেলে অনুমতি নিতে হয় না, তাই আমি এভাবে হুট করেই চলে এসেছি। আচ্ছা, আপনি এমন কেন? আমি কি একবারও বলেছি আমি আপনাকে বিয়ে করব? কিন্তু আপনার বোন তো আমাকে দুলাভাই হিসেবে মেনে নিয়েছে। তো কি হয়েছে? আপনিও আমাকে নিজের জামাই হিসেবে মেনে নিন, তাহলেই তো সব ঝামেলা চুকে যায়। আর যদি মেনে না নেই তাহলে কি করবেন? বলতেই আবির প্রিয়াঙ্কার দেখে ধীর পায়ে এগোতে থাকে। আবির প্রিয়াঙ্কার দিকে এভাবে এগিয়ে আসছে এটা দেখে প্রিয়াঙ্কা অনেকটাই ভয় পেয়ে যায় আর আবিরকে বলতে থাকে, আরে কি করছেন আপনি?
আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? প্লিজ আর এগিয়ে আসবেন না, যেখানে আছেন সেখানেই থাকেন। যদি না থাকে কি করবেন আপনি? আমি সেটাই দেখতে চাই। এই বলে আবির আবারও প্রিয়াঙ্কার দিকে এগোতে থাকে। আর প্রিয়াঙ্কা পিছাতে পিছাতে বিছানার সঙ্গে ধাক্কা লেগে বিছানার উপর চিৎ হয়ে পড়ে গেল। আবির তখন আধশোয়া হয়ে প্রিয়াঙ্কার মুখের কাছে মুখ নিয়ে বলতে থাকে, ভালো যখন বেসেছি বউ তোমাকে বানাবই। আমি আবির চৌধুরী, আমার কাছে পরাজয় বলতে কিছুই নেই। প্লিজ আপনি এখান থেকে সরে যান, কেউ এসে দেখে ফেললে কি হবে? আর কি হবে, আমি যেটা চাইছি সেটাই হবে। এই কথা বলে আবির প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ছোট্ট করে একটা চুমু খায় আর তারপর ছেড়ে দেয়। আবির এভাবে প্রিয়াঙ্কার ঠোঁটে চুমু খাওয়াতে প্রিয়াঙ্কা বেশ রেগে যায় আর বলতে থাকে, এটা কিন্তু আপনি খুব খারাপ করলেন, এর জন্য কিন্তু আপনাকে পস্তাতে হবে, আমি বলে দিলাম। কি করবেন, মারবেন আমাকে? মারুন, আমিও তো সেটাই চাই। আপনি আমার উপর রেগে যান, আপনি আমার উপর অধিকার দেখান। তখনই পেছন থেকে রিয়া কাশি দিয়ে বলতে থাকে, দুলা ভাই, আগে আপনাদের বাড়িতে নিয়ে যান, তারপর যা করার তাই কইরেন। তোরা দুজন এখান থেকে যা, প্লিজ আমাকে শান্তি মতো থাকতে দে। এই বলে প্রিয়াঙ্কার রুম থেকে বের হয়ে চলে যাচ্ছিল। তখনই তার ছোট ভাই রাজ সেখানে এসে দাঁড়ায় আর বলতে থাকে, ছি 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 ছি, আপু তুই এতটা নোংরা, এটা ভাবতে লজ্জা লাগছে। শেষে কিনা অফিসের বসকে বাসায় নিয়ে এসে এইসব শুরু করছিস। নিজের ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে প্রিয়াঙ্কা একদম হতভম্ব হয়ে যায়। ভাই এসব কি বলছে? প্রিয়াঙ্কা সেটাই বুঝতে পারে না। প্রিয়াঙ্কা কিছুটা বিস্মিত হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, আরে ভাই, এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, আমার মাথা খারাপ হবে কেন? আমার মাথা একদমই ঠিক আছে। এতদিন খারাপ ছিল, এতদিন তোকে ভুল জেনেছিলাম, ভেবেছিলাম তুই হয়তো আমাদের খুব ভালো বোন, যে আমাদের কথা চিন্তা করে, কিন্তু এখন তো দেখছি এইসব আকাম কুকামও করে। রাজের এই কথা শুনে আবির আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারল না। সোজা আবিরের শার্টের কলার ধরে 4টা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, ছি ছি ছি, তোর মানসিকতা এতটা নীচ, নিজের বোনকে এরকম নোংরা কথা বলতে তোর জিভে আটকালো না? রাজ ততক্ষণে আবিরের কাছ থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, এই যে মিস্টার, অফিসের এমপ্লয়ির সঙ্গে এইসব নোংরা কাজ করেন, আবার আমাকে ধমক দিয়ে কথা বলছেন। আর একটা বাজে কথা বললে তোর মুখটা একদম ভেঙে ফেলবো। বেঁচে গেছিস শুধু তুই প্রিয়াঙ্কার ছোট ভাই বলে, তা না হলে আজ তোকে কি অবস্থা করতাম আল্লাহ জানে। রিয়া ততক্ষণে রাজকে রুমের বাইরে নিয়ে আসার বলতে থাকে, ছি ছি ভাইয়া, যে মানুষটা ফেরেশতার মতো হয়ে এসে আমাদের এত উপকার করছে, আর তার সম্পর্কে এভাবে এসব বাজে কথা বলতে পারলি? আরে এই মানুষটার কথা বাদই দিলাম, আপু আমাদের নিজের মায়ের পেটের বোন, নিজের কথা চিন্তা না করে সে আমাদের কথা চিন্তা করছে, আর তুই কি না এভাবে এসব নোংরা কথা বলছিস? তো নিজের চোখে যেটা দেখেছি সেটা অবিশ্বাস করবো নাকি? এখন তো আমার এটাই সন্দেহ হচ্ছে, এতদিন ধরে না জানি কি কি করে আসছে। তখন এই রিয়া ধমক দিয়ে রাজকে বলতে থাকে, ভাইয়া একদম চুপ, যা বলেছিস বলেছিস, এইসব নোংরা কথা আর মুখে বলবি না, এখন চুপচাপ এখান থেকে চলে যা। এই বলে রিয়া রাজকে সেখান থেকে পাঠিয়ে দিল। আর তারপর আবিরের সামনে এসে বলতে লাগলো, ভাইয়া, ছোট বোন হিসেবে আপনাকে একটা রিকোয়েস্ট করে কথা বলছি, আপনি যদি আপুকে সত্যিই ভালোবাসেন তাহলে প্লিজ আপুকে এখান থেকে নিয়ে যান। আপু এখানে থাকলে কোনোভাবেই সুস্থ হতে পারবে না। এসব মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে আপু না জানি কোনোদিন ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। রিয়ার এই কথা শুনে আবির রিয়াকে বলতে থাকে, চিন্তা করো না, প্রিয়াঙ্কাকে বেশি দিন এখানে থাকতে হবে না। আমি আজকেই বাড়িতে গিয়ে আব্বু আম্মুর সঙ্গে ওর ব্যাপারে কথা বলবো, আর যত দ্রুত সম্ভব ওকে আমাদের বাসায় নিয়ে যাব। আর এই নাও, এটা তোমার আপুর জন্য নিয়ে এসেছিলাম। এই বলে আবির প্রিয়াঙ্কার জন্য কিনে নিয়ে আসা মোবাইল ফোনটা রিয়ার হাতে তুলে দেয়। আর তারপর সেখান থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসে। সেদিন আবিরের আব্বু বাড়িতে ছিল। আবির বাসায় এসে সোজা তার আব্বুর রুমে চলে গেল। তার আব্বু তখন টিভি দেখছিল। আবির রুমে যেতে আবিরের বাবা আবিরকে দেখে বলতে থাকে, কি ব্যাপার বাবা, আজ হঠাৎ আমার রুমে? তুই তো সচরাচর আসিস না। আব্বু, আমি তোমার সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপারে কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বল না কি বলবি। আব্বু, আমি ঠিক করেছি আমি বিয়ে করব। হ্যাঁ, সেটা তো তোকে কবে থেকেই বলেছিলাম, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তো মেয়ে কি তুই পছন্দ করছিস, না আমাদেরকে পছন্দ করতে হবে? তখনই আবির প্রিয়াঙ্কার ব্যাপারে সবকিছু তার আব্বুকে খুলে বলে। তার আব্বু কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে তার আম্মু বলতে থাকে, আমি আগে থেকেই মনে মনে ভাবছিলাম
এমন কিছু একটাই হতে চলেছে। আরে ওই ফকিন্নি ঘরের মেয়েদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। মায়ের মুখ থেকে এমন কথা শুনে আবির বেশ কিছুটা বিরক্ত হয়েই তার মাকে বলতে থাকে। আম্মু এসব তুমি কি বলছো? এসব নোংরা কথা বলতে তোমার রুচিতে বাধে না? তুমি তো একজন শিক্ষিত মা। হ্যাঁ, এখন তো আমার কথা তোর কাছে নোংরা বলে মনে হবে, কারণ ওই মেয়েটা তোকে তাবিজ করেছে। তাই এখন আমাদের কারোর কথা তোর ভালো লাগবে না। বলতে আবিরের আব্বু ওনাকে থামিয়ে দিলেন আর বলতে লাগলেন। আবিরের আম্মু, প্লিজ তুমি থামো, আমাকে কথা বলতে দাও। হ্যাঁ, বলো না, তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, আর যা ইচ্ছে তোমরা তাই করো, আমি তোমাদেরকে কিছুই বলবো না। এই বলে আবিরের আম্মু সেখান থেকে চলে গেল। তখনই আবিরের আব্বু আবিরকে বলতে লাগলো। দেখ বাবা, বিয়ে হলো সারা জীবনের একটা বন্ধন। এভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া একদম উচিত নয়। তুই যা করবি বলে ভেবেছিস সেই বিষয়ে আরও একবার চিন্তা কর। তারপর যদি তোর মনে হয় যে তুই করলে ভালো হবে তাহলে এটাই কর। আব্বু, আমি এ ব্যাপারে অনেক ভেবেছি, অনেক চিন্তা ভাবনা করে তারপরেই সিদ্ধান্ত নিয়েছি। দেখো, সব সময় সব কিছু বাইরের দিক থেকে বিবেচনা করলে হয় না, আমাদের মনের কথাটাও আমাদের শোনা উচিত। আর এখানে এই মেয়েটাকে বিয়ে করার সবচাইতে বড় কারণ হলো মেয়েটাকে আমি ভালোবাসি, আর মন থেকে জীবনে একজনকেই ভালোবাসা যায়। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। বাই দ্য ওয়ে, আমার হবু বৌমার সঙ্গে আমাকে একবার দেখা করাবি না? তুমি প্রিয়াঙ্কার সাথে দেখা করবে, এটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, আমি কালকেই তোমাকে প্রিয়াঙ্কাদের বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে কাল বিকেলে আমি রেডি হয়ে অপেক্ষা করব। এই বলে বাবা ছেলে মিলে অন্যান্য বিষয় নিয়ে আরো বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আর তারপর নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেল বেলা আবির রিয়াকে ফোন করে জানায় সে তার আব্বুকে নিয়ে তাদের বাড়িতে আসছে। এই কথা শুনে রিয়া আবিরের আব্বু আর আবিরের জন্য অনেক রকম খাবার দাবারের ব্যবস্থা করে। এদিকে সন্ধ্যার দিকে আবির আর তার আব্বু প্রিয়াঙ্কাদের বাড়িতে এসে পৌঁছায়। প্রিয়াঙ্কাকে দেখে আবিরের আব্বুর অনেক পছন্দ হয়। আবিরের আব্বু তখন প্রিয়াঙ্কাকে বলেন। দেখো মা, আবিরের কাছ থেকে তোমাদের ব্যাপারে সব কিছুই শুনেছি, আর এখন তোমাকে দেখো আমার পছন্দ হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিনের মধ্যেই তোমাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে তুলব। কিন্তু আঙ্কেল, আমার মনে হয় তারপরেও আরও একবার ভালো করে চিন্তা করে দেখা উচিত। আর কোনো চিন্তা নেই মা, আমার ছেলে যখন তোমাকে পছন্দ করেছে আর তোমাকে আমারও পছন্দ হয়েছে, তাই আমি আর সময় নিতে চাই না। এই বলে আবিরের আব্বু পকেট থেকে একটা ডায়মন্ডের আংটি বের করে সেটা প্রিয়াঙ্কার হাতে পরিয়ে দেন আর তারপর বলে, আজ থেকে তোমাকে আমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিলাম। আর কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি সব কিছু শেষ করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। এই বলে আবিরের আব্বু আবিরকে নিয়ে চলে গেলেন। সেদিন রাতের বেলা আবির প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলার জন্য ফোন দিল। প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করেই বলতে লাগলো, সব কিছু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি যা মনে করো। এই, আপনি আমাকে তুমি করে কেন বলছেন? আমি তো আপনার চাইতে বয়সে বড়। হ্যাঁ, কিন্তু আমার বউ হতে চলেছ, আগে থেকে তুমি বলার অভ্যেস করছি। আপনি আসলে একটা ফাজিল। হ্যাঁ, শুধুমাত্র তোমার। এরপর তাদের দুজনের প্রেমময় কথাবার্তা চলতে থাকে গভীর রাত পর্যন্ত। রাত আনুমানিক 2টা বাজে। রিয়া ঘুম থেকে উঠে বলতে লাগে, দুলা ভাই, হলো তো এবার এবার ফোনটা রেখে দেন, আপুকে একটু ঘুমোতে দেন, আর আপনি নিজেও ঘুমোন। প্রিয়াঙ্কার হাত থেকে মোবাইলটা নিয়ে এই কথাটা আবিরকে বলে। রিয়া আর তখনই অপর প্রান্ত থেকে আবির রিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি করব শালিকা, ভালো লাগছে না যে একা একা ঘুমাতে। এক কাজ করেন, আপনি এখানে চলে আসেন, আমি আপনার বাড়িতে চলে যাই। সেটা হলে তো ভালোই হতো। বাই দ্য ওয়ে, আমাদের কথা বলার জন্য হয়তো তোমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। তুমি ঘুমাও, ফোন রেখে দিচ্ছি। এই বলে আবির ফোনটা রেখে দিল আর বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আর এদিকে রিয়া প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার, তখন তো বিয়ে করতেই রাজি হচ্ছিলে না, আর এখন এত রাত পর্যন্ত বিয়ের আগেই কথা বলছো? বিয়ের পর কি হবে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। দেখি, একদম ফাজলামো করিস না। ছোট আছিস, ছোটর মতো থাক, চুপচাপ ঘুমিয়ে পড়। তোর না সামনে এক্সাম আছে, পড়াশোনাও তো ইদানিং ঠিক মতো করছিস না। আরে একমাত্র বড় বোনের বিয়ে বলে কথা, আগে তো একটু আনন্দ করে নিই। পড়াশোনা তো সারা বছরই করলাম। হয়েছে, অনেক হয়েছে, আর পাকনামো করতে হবে না। চুপচাপ ঘুমিয়ে পড়েন ম্যাডাম, সকালে আপনার কলেজ আছে, কলেজে যেতে হবে। এই বলে হাসি থামাশা করতে করতে দুই বোন ঘুমিয়ে পড়ল।
আর এরপর দেখতে দেখতে প্রায় সপ্তাহ খানেক সময় চলে গেল। ইতিমধ্যে বিয়ের সমস্ত ব্যবস্থা কমপ্লিট। তবে তাদের বিয়েটা বিশাল কোনো আয়োজন করে হচ্ছে না, ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে ঘরোয়া আয়োজনের মধ্যে সম্পন্ন হচ্ছে। যদিও আবিরের বাবা চেয়েছিল বিশাল বড় করে অনুষ্ঠান করে ধুমধামের সঙ্গে একমাত্র ছেলের বিয়ে করাতে, কিন্তু প্রিয়াঙ্কা তাতে সম্মতি জানায় নাই। প্রিয়াঙ্কা জানায় তার বিয়ে যদি হয় তাহলে খুব ছোট্ট পরিসরে ঘরোয়া আয়োজনের মধ্যেই করতে হবে। তারপর তাদের যখন প্রথম সন্তান হবে, সন্তানের জন্মদিনে তারা বিশাল বড় করে সন্তানের জন্মদিন আর নিজেদের বিয়ের অনুষ্ঠান করবে। একমাত্র পুত্রবধূর মনের ইচ্ছা বলে কথা, তাই আবিরের আব্বু আর সে কথা প্রত্যাখ্যান করতে পারলেন না। পুত্রবধূর ইচ্ছেকে গুরুত্ব প্রদান করলেন। আজ প্রিয়াঙ্কাকে লাল বেনারসিতে টুকটুকে পুতুল বউ লাগছে। সাজিয়ে আবিরের বাড়িতে নিয়ে আসা হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কাকে এই বাড়িতে নিয়ে আসাতে একজন মানুষ একদমই সন্তুষ্ট নন, সেটা হলো আবিরের আম্মু। বউ বরণের সময় তিনি এসেছিলেন, কিন্তু মুখটা একদম কালো ছিল। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এই বিয়েতে একদমই খুশি নন। প্রিয়াঙ্কার চোখে এই বিষয়টা ধরা পড়ে। ঠিক তখনই প্রিয়াঙ্কার শ্বশুরমশাই তার কাছে এসে বলেন, তুমি একদম চিন্তা করো না বৌমা, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যাবে। তুমি শুধু সময়ের অপেক্ষা করতে থাকো। কিন্তু আব্বু, আমার মনে হচ্ছে আম্মু আমাকে একদমই নিতে পারেনি। ওনার চেহারা দেখে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রিয়াঙ্কার শ্বশুর বাবা তখন প্রিয়াঙ্কাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আবিরের রুমে পাঠিয়ে দিলেন, আর বাকি বিষয়টা তিনি ম্যানেজ করে নেবেন বললেন। আবিরের কাজিনরা তার জন্য বাসর ঘর সাজিয়ে রেখেছে। ফুলে ফুলে সারাটা ঘর অনেক সুন্দর করে সাজিয়েছে। প্রিয়াঙ্কা সেই ফুলের বিছানার উপর বসে আবিরের জন্য অপেক্ষা করছে। প্রায় রাত 12টার মতো হবে। আবির ঘরে আসে। প্রিয়াঙ্কা আবিরকে দেখিয়ে বিছানা থেকে নেমে আসে। আবির দরজাটা বন্ধ করে প্রিয়াঙ্কার সামনে গিয়ে দাঁড়ায়, আর তারপর প্রিয়াঙ্কার হাত দুটো ধরে বলতে থাকে, প্লিজ আমার আম্মুর ব্যবহারে তুমি কিছু মনে করো না। আম্মু তোমাকে পছন্দ করেননি এই কথা ঠিক আছে, কিন্তু আমি ওনার একমাত্র ছেলে। দেখবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মেনে নিয়েছে। ওনার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। উনিও তো মনে অনেক আশা নিয়েছিলেন একমাত্র ছেলের বিয়েতে তিনি অনেক আনন্দ করবেন, কিন্তু আপনারা যেটা করলেন সেটা একদমই ঠিক করলেন না। বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে বসে অপেক্ষা করছে। আর তখনও প্রিয়াঙ্কা আবেগে আপনি আপনি করেই কথা বলছে। এটা দেখে আবির প্রিয়াঙ্কাকে বলে, আরে ম্যাডাম, এখন তুমি আমার বিয়ে করা বউ, এখন আর তুমি আমাকে আপনি আপনি করে বলো না, তাহলে আমার হার্টে লাগবে। আমাকে তুমি করে বলো, আমার শুনতে ভালো লাগবে। কিন্তু কি করব, এটা যে দীর্ঘদিনের অভ্যাস। বাদ দাও, চলো ফ্রেশ হয়ে আসি। অজু করে নামাজটা আগে আদায় করে নেই, তারপর বহু বছরের হিসাবটা না হয় তোমার কাছ থেকে সুদে আসলে আদায় করে নেব। কোন হিসাবে কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, আমি সব বুঝিয়ে দেব। এই বলে আবির প্রিয়াঙ্কাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর দুজনে ফ্রেশ হয়ে অজু করে একসঙ্গে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। প্রিয়াঙ্কা মোনাজাতে বলল, হে আল্লাহ, আমি জানি না আমি সুখী হতে পারবো কিনা। তুমি তো অন্তর্যামী, তুমি সব কিছুই জানো। তুমি এটাও জানো এই বাড়ির সবাই আমাকে মেনে নিতে পারছে না। আল্লাহ, তুমি আমাকে সব কিছু গুছিয়ে নেওয়ার মতো তৌফিক দাও, আমিন। এই বলে প্রিয়াঙ্কা নামাজ শেষ করে জায়নামাজ উঠিয়ে বিছানার পাশে এসে দাঁড়ায়। আর তখনই আবির প্রিয়াঙ্কার হাত ধরে নিজের একটু কাছে টেনে নিয়ে বলতে থাকে, দেখো, আমি বুঝতে পারছি তুমি আমার আম্মুকে নিয়ে একটু চিন্তিত আছো, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। দেখবে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে গেছে, আর আমার আম্মুও তোমাকে মেনে নিয়েছে। দোয়া কর যেন আমি সবকিছু ঠিকঠাক করে নিতে পারি। সব কিছু তো পরে গোছাবে, আগে আমাকে গুছিয়ে নাও। তোমাকে গোছাবো মানে? বলতেই আবির প্রিয়াঙ্কার কোমরে হাত রাখে আর প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের আরো কাছে টেনে নেয়, আর তারপর বলতে থাকে, ওরে আমার গোলুমোলু বউটা, তুমি কিছুই বুঝতে পারছো না তাই না? আমার কাছে আসো, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। বলে আবির প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের উপরে শুয়ে দিল। আর প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো চুমু খেতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছাড়ে, আর প্রিয়াঙ্কাও হাঁপাতে হাঁপাতে বসে থাকে। কি দরকার ছিল? আর একটু রাখলেই তো হতো, তাহলে নিঃশ্বাসটা একেবারে বের হয়ে যেত আর আমি সব ঝামেলা থেকে মুক্তি পেয়ে যেতাম। কিন্তু বউ, আমার এত সহজে আমার থেকে ছাড়া পাবে না তুমি। আমি তোমায় খুব জ্বালাবো, আর আমার সব জ্বালাতন সহ্য করেই তোমাকে এখানে থাকতে হবে। এই বলে আবির প্রিয়াঙ্কাকে বিছানার উপর শুয়ে দেয়, আর সে নিজে প্রিয়াঙ্কার বুকের উপর শুয়ে পড়ে। তখনই আবিরের চোখ পড়ে প্রিয়াঙ্কার বুকের ঠিক মাঝখানে। আপনারা একদম ঠিকই শুনেছেন,
প্রিয়াঙ্কার বুকের মাঝখানে অনেক সুন্দর একটা বাদামি রঙের তিল, যেটা প্রিয়াঙ্কার বুকের আকর্ষণ আরও 3 গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু এটা এতদিন আবিরের চোখে পড়েনি, কারণ প্রিয়াঙ্কার সবসময় হিজাব পরিধান করে অফিসে যেত। এটা দেখে আবির বলতে থাকে, ও মাই গড, এটা কত সুন্দর। কোনটা? এই যে তোমার বুকের মাঝখানে পাছা পি রঙের তিলটা, যেটা এতদিন আমার চোখে পড়েনি। এটা যদি চোখে পড়তো তাহলে হয়তো আমি এতদিন নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখতে পারতাম না। এখন কি আমি ধরে রেখেছি নাকি? বলতেই আবির আর এক মুহূর্ত দেরি না করে প্রিয়াঙ্কার বুকের মধ্যে নিজের মুখ ডুবিয়ে দিল আর প্রিয়াঙ্কার সারা শরীরে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। আবিরের ঠোঁটের ছোঁয়া পেয়ে প্রিয়াঙ্কা মাঝে মধ্যেই কেঁপে কেঁপে উঠছিল। তাই আবির প্রিয়াঙ্কাকে শক্ত করে নিজের সঙ্গে জড়িয়ে ধরে আর নিজের ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে থাকে। মুহূর্তের মধ্যেই দুজন ভালোবাসার অতল সাগরে হারিয়ে যেতে থাকে। প্রায় ঘন্টা খানিক ধরে চলে তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব। আর তারপর দুজন দুজনকে ছেড়ে দিয়ে বিছানার দুপাশে শুয়ে পড়ে। 10 মিনিট পর আবির প্রিয়াঙ্কাকে বলতে থাকে, চলো ফ্রেশ হয়ে এসে একেবারে ঘুমাই, তা না হলে সকালবেলা আবার ঘুম থেকে উঠতে পারবো না। বলতেই প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে গেল। আর তখনই দেখতে পেল বিছানার সাদা চাদরটা রক্তের দাগে ছোপ ছোপ হয়ে আছে। এটা দেখে প্রিয়াঙ্কা অনেকটাই ভয় পেয়ে গেল আর আবিরকে বলতে লাগলো, হায় আল্লাহ, এগুলো কি? এখানে এত রক্তের দাগ আসলো কি করে? তুমি তো দেখছি ছোট বাচ্চা চাইতেও অবুঝ। প্রথমবার ফিজিক্যাল রিলেশন করলে এগুলো হয়েই থাকে। মানে ভেতরে আবার কিছু ছিঁড়ে টিড়ে গেছে নাকি? হ্যাঁ ম্যাডাম, মেয়েদের চড়াইয়ের মুখে ছোট্ট একটা পাতলা পর্দা থাকে, যেটা প্রথমবার সহবাস করার সময় ফেটে যায়। আর তার কারণেই এরকম হালকা রক্তপাত হয়ে থাকে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবুও যে আমার খুব ভয় করছে, কোনো ক্ষতি না হয়ে যায়। কামন বউ পাখি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে কোনো ক্ষতি হবে না, এটা সব মেয়েরই হয়ে থাকে। আশ্চর্যের ব্যাপার তো এটা যে তুমি এত বড় হয়েও এ ব্যাপারে কিছুই জানো না। আমি কি এর আগে এসব কিছু কারোর সঙ্গে করেছি নাকি? এই বলে গাল ফুলিয়ে রেখে প্রিয়াঙ্কা আর তখনই আবির প্রিয়াঙ্কাকে বলতে থাকে, গাল ফুলিও না আমার লক্ষ্মী বউ, তুমি ফ্রেশ হতে যাও, আমি বেডশিটটা ধুয়ে নিচ্ছি। এই বলে আলমারি থেকে কাপড় বের করে প্রিয়াঙ্কার হাতে তুলে দিল আর তাকে ওয়াশরুমে চলে যেতে বলল। এদিকে আবির বিছানার চাদরটা উঠিয়ে সেটা নিয়ে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমের দরজাটা খোলাই ছিল, প্রিয়াঙ্কা দরজা দিতে ভুলে গেছিল। এদিকে সে কাপড় চোপড় খুলে রেখে শাওয়ার নিচ্ছিল। প্রিয়াঙ্কাকে এমন অবস্থায় দেখে আবির আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারল না। সে নিজেও ওয়াশরুমে ঢুকে গেল আর তখনই প্রিয়াঙ্কাকে ঝাপটে ধরল। এভাবে হঠাৎ করে কেউ পিছন থেকে ঝাপটে ধরায় প্রিয়াঙ্কা অনেকটাই ভয় পেয়ে যায়। চিৎকার দিতে যাবে তখনই আবির পিছন থেকে প্রিয়াঙ্কার মুখটা চেপে ধরে আর প্রিয়াঙ্কার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, এই চিৎকার করে না। আরে তুমি এভাবে হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলে কেন? কি করব, তোমাকে এই অবস্থা থেকে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। তাই বলে এভাবে হঠাৎ করে ওয়াশরুমে চলে আসবে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি ভূত প্রেত এসে ভর করলো। প্রিয়াঙ্কার এই কথা শুনে আবির তো হাসতে হাসতেই শেষ। হাসতে হাসতে বলতে লাগলো, আরে ম্যাডাম, আমি যেখানে আছি সেখানে ভূত প্রেত আসার সাহসও পাবে না। আর সেখানে তুমি আমার লক্ষ্মী মন্তর জানেমান বউ, তোমার দিকে তাকানোর দুঃসাহসও ওই জঙ্গলের ভূতের নেই। এই বলে আবির টান দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। প্রিয়াঙ্কার ঠোঁট দুটো একদম ওর কাছে চলে আসে। প্রিয়াঙ্কা অনেক জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর তখনই আবির তার গলায় কিস করতে থাকে। প্রিয়াঙ্কা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, আরে কি করছো? ছেড়ে দাও, আর পারবো না, খুব ব্যথা করছে ওখানে। আর একটু আদর করে নেই, তাহলেই ঠিক হয়ে যাবে। একদম নয়, দেখেছো তো সোজা হয়ে দাঁড়াতে পারছি না। ঠিক আছে জান পাখি, তুমি না দিলে আমি তোমাকে জোর করব না, কারণ তুমি কোনো পতিতালয়ের পতিতা নও। তুমি আমার বিয়ে করা বউ, সারা জীবন তুমি আমার কাছেই থাকবে আর তোমাকে আমি সারা জীবন ভালোবাসতে পারবো। এই বলে আবির প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয়। প্রিয়াঙ্কা ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে রুমে চলে আসে। তার কিছুক্ষণ পর আবির রুমে আসে দেখতে পায় প্রিয়াঙ্কা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে। ভেজা চুলে প্রিয়াঙ্কাকে এতটাই সুন্দরী লাগছিল আবির বারবার বিমোহিত হয়ে পড়ছিল। আবির আস্তে আস্তে প্রিয়াঙ্কার পেছনে গিয়ে দাঁড়ায়। প্রিয়াঙ্কার চুলগুলো নিজের হাত দিয়ে নাড়াচাড়া করতে থাকে। এটা দেখে প্রিয়াঙ্কা বলতে থাকে, এ কি করছো তুমি? সব সময় আমাকে এইভাবে ফাজলামো করতে হবে? যাও তো, বিছানায় গিয়ে ঘুমাও। তোমার চুলগুলো অনেক সুন্দর। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। আমাকে পাম দিয়ে আর কোনো লাভ হবে না, চুপচাপ বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো।
আমি বুঝি না তুমি এমন কেন। মেয়ে মানুষ প্রশংসা শুনতে অনেক পছন্দ করে, আর তুমি তার বিপরীত। তুমি ভুল ভাবছো। মেয়ে মানুষ প্রেমিকের কাছ থেকে প্রশংসা শুনতে ভালোবাসে। তাহলে আমি তোমার কি? তখনই প্রিয়াঙ্কা উঠে দাঁড়িয়ে পিছন ফিরে আবিরের কাঁধে নিজের 2 হাত রেখে বলতে থাকে, তুমি আমার স্বামী, আমার লাইসেন্স প্রাপ্ত প্রোডাক্ট। কিন্তু আমি তোমার প্রেমিক হয়ে উঠতে চাই। বউয়ের কাছে তার শখের পুরুষ কখনোই প্রেমিক হয়ে উঠতে পারে না, আর একজন পুরুষের কাছে তার স্ত্রী কখনোই প্রেমিকা হয়ে উঠতে পারে না। তার পেছনে অবশ্যই কিছু নির্দিষ্ট কারণও রয়েছে। এই বলে প্রিয়াঙ্কা বলতে থাকে, একটা মেয়ে যখন বিয়ে করে নেয় তখন তার কাছে স্বামী, সন্তান আর সংসারই সবকিছু হয়ে ওঠে। সে নিজের সংসার ঠিক রাখতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে নিজের দিকে ফিরে তাকানোর সময় পায় না। কিন্তু প্রেমিক ভালোবাসে সে আগের মেয়েটাকেই, যে কিনা সবসময় ফিটফাট থাকতে পছন্দ করত, নিজেকে গুছিয়ে রাখতে পছন্দ করত। অপরদিকে একটা ছেলে যখন বিয়ে করে তখন তার কাঁধে সংসারে চিন্তা এসে যায়। স্ত্রীকে ভালো রাখতে হবে, সন্তানকে ভালো রাখতে হবে, পরিশেষে সংসার ঠিক রাখতে হবে। আর এইসব কিছু করতে গিয়ে তাকে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করতে হয়। আর সেই টাকা ইনকাম করতে গিয়ে সে আগের মতো আর প্রেমিক হয়ে থাকতে পারে না, প্রেমিকাকে সময় দিতে পারে না, তার সঙ্গে দিনরাত ফোনে কথা বলতে পারে না। তাই আর যাই হোক, স্বামী কখনো প্রেমিক হতে পারে না, আর স্ত্রী কখনো প্রেমিকা হতে পারে না। ঠিক আছে বউ পাখি, আমি তোমার কথা মেনে নিলাম। আমি তোমাকে প্রেমিকা হিসেবেও পেতে চাই না, আর আমি তোমার প্রেমিক হয়েও উঠতে চাই না। আমরা স্বামী স্ত্রী হিসেবেই দুজন দুজনকে ভালোবেসে দুজন দুজনের ভালোবাসায় ভালো থাকতে চাই, আর আজীবন আমাদের এই ভালোবাসার বন্ধন অটুট থাকুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। তখনই আবির প্রিয়াঙ্কাকে নিজের আরও কাছে টেনে নেয় আর তার কপালে আলতো করে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। তারপরে প্রিয়াঙ্কাকে নিয়ে বিছানায় চলে যায় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারিয়ে যায়, আর একটা রঙিন সুখময় জীবনের স্বপ্ন দেখতে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভালোবাসার গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।